প্রবাসে দিন দিন বাড়ছে বাংলাদেশি শ্রমিকের মৃত্যুর সংখ্যা। অনিরাপদ কর্মপরিবেশ ও মানসিক চাপই কারণ। স্ট্রোক এবং হার্ট অ্যাটাক কি কারণে হচ্ছে? এটা আসছে স্ট্রেসের থেকে। পরিবারের অনেক সদস্য সংখ্যা, সবার খরচ তাকে ব্যয় করতে হবে। সেখানকার নিয়োগকর্তারা কতখানি দায়বদ্ধ এই আমাদের শ্রমিকদের প্রতি, এই বিষয়গুলোকে এখন নিশ্চিত করা। কাজের শর্তের বিষয়ে আরো সচেতন হওয়ার তাগিদ। কাগজের ভিতরে তার কত ঘন্টার চাকরি আছে, কত ঘন্টা তার রাইট গুলো কি কি আছে, ওভার টাইম কত, সে কতটুকু রেস্ট পাবে, তার সিক লিভ আছে কিনা, সেগুলো তো জানে না। ইন্ডিভিজুয়াল কন্ট্রাক্ট পেপারে আপনার সেফটি সিকিউরিটি বিষয়গুলো কিন্তু উল্লেখিত। এগুলো দেখেই আমাদের কর্মীরা স্বাক্ষরও করে। দেখছিলেন বিশেষ শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না এবং আমি হাফসাতুন্নেছা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। চট্টগ্রামের সীতাকুণ্ডে ত্রিপুরা পাড়ায় জ্বরে আক্রান্ত শিশুদের রক্তে মিলেছে হামের জীবাণু। অপুষ্টিতে বেড়েছে সংক্রমণ, রোগ তত্ত্ব ও গবেষণা প্রতিষ্ঠানের প্রতিবেদন। মানবদেহে অঙ্গ প্রত্যঙ্গ প্রতিস্থাপনে কমল জটিলতা, বাড়ানো হলো দাতার পরিধি। আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন, যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। ভিয়েতনাম থেকে সরকারিভাবে আমদানি করা ২৭,০০০ টন চাল নিয়ে দ্বিতীয় জাহাজ চট্টগ্রাম বন্দরে। প্রথম চালানের খালাস শুরু। পাহাড়ি ঢলে সিলেটে কুশিয়ারা নদীর বিভিন্ন পয়েন্টে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে নতুন এলাকা প্লাবিত। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি এখনও বিপদসীমার ওপরে। এবং নতুন ভোটার অন্তর্ভুক্তির জন্য ২৫শে জুলাই থেকে ৯ই আগস্ট পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে কমিশন। রোহিঙ্গাদের বিষয়ে ৩০ উপজেলায় সতর্কবার্তা। প্রবাসে বাংলাদেশি শ্রমিকের মৃত্যুর সংখ্যা দিন দিনই বেড়েই চলেছে। সরকারি হিসেবে প্রতিদিন দেশে আসছে অন্তত ১০ প্রবাসী শ্রমিকের মরদেহ। সংশ্লিষ্ট দেশের পক্ষ থেকে মৃত্যুর কারণ হিসেবে হার্ট অ্যাটাক, স্ট্রোক কিংবা দুর্ঘটনা বলা হলেও বেশিরভাগ ক্ষেত্রেই প্রকৃত কারণ জানা যায় না। আর বিশেষজ্ঞদের মতে অনিরাপদ কর্মপরিবেশ, আর্থিক ঋণ ও খাদ্যাভ্যাস সহ মানসিক চাপই মৃত্যুর কারণ। তাই কর্মস্থলে নিরাপত্তা সুরক্ষার পাশাপাশি কাজের শর্ত সম্পর্কে কর্মীকে আগেই অবহিত করার তাগিদ দিয়েছেন তারা। প্রসূন আশিসের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। দেশের ৩টি বিমানবন্দর দিয়ে প্রতিদিন গড়ে ৮ থেকে ১০ জন অভিবাসী বাংলাদেশি শ্রমিকের মৃতদেহ দেশে আসে। সরকারি পরিসংখ্যান মতে ২০০৫ সালে ৬৯১টি মরদেহ দেশে আসলেও ২০০৯ সালে এই সংখ্যা দ্বিগুণ এবং বর্তমানে তা বেড়ে হয়েছে প্রায় ৫ গুণ। আর গত এক যুগে প্রবাসী কর্মীর মরদেহ আসার সংখ্যা দাঁড়িয়েছে ৩১,৪৬৭তে। বিশেষজ্ঞদের মতে প্রবাসে মৃত্যুর প্রকৃত সংখ্যা আরো বেশি। জাতিসংঘের হিসাব অনুযায়ী আমাদের প্রায় ৫,০০০-এর মতো মানুষ কিন্তু মাইগ্রেন্ট ওয়ার্কার মৃত্যুবরণ করছিল ডেস্টিনেশন কান্ট্রিতে। দেখা যাচ্ছে 1/3 ডেড বডি কিন্তু আসে না। এসব হতভাগ্য শ্রমিকের মরদেহের সাথে পাঠানো ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে হৃদরোগ, মস্তিষ্কে রক্তক্ষরণ কিংবা সড়ক দুর্ঘটনা উল্লেখ করা হলেও বিশেষজ্ঞরা মনে করেন ঋণের বোঝা, বিরূপ কর্মপরিবেশ আর মানসিক চাপেই মৃত্যু ঘটছে এই প্রবাসী বাংলাদেশিদের। স্ট্রোক এবং হার্ট অ্যাটাক কি কারণে হচ্ছে? এটা আসছে স্ট্রেসের থেকে। পরিবারের অনেক সদস্য সংখ্যা, সবার খরচ তাকে ব্যয় করতে হবে। আমাদের গবেষণায় একজন মৃত নারী অভিবাসী কর্মীর মায়ের বক্তব্যকে যদি কোট করি, তাহলে সে বলেছে যে আমার মেয়ে মারা যাওয়ার কয়েকদিন আগেও আমার সাথে কথা হয়েছে এবং সে কখনোই বলে নাই আমাকে যে আমি অসুস্থ। সুতরাং একজন মা কিন্তু এটাকে ডাউট করছে যে তার মেয়েটা আসলে এই রোগে হয়তো মারা যায় নাই। এটাকে ঠিক স্বাভাবিক মৃত্যু বলে রাষ্ট্রের কিছু করণীয় নেই, এটা আমরা মনে করি না। বিদেশ যাওয়ার আগে যথাযথ প্রশিক্ষণ নেওয়া আর অভিবাসন নীতিমালা অনুসারে ব্যক্তিগত নিরাপত্তা ও চাকুরির শর্ত সম্পর্কে কর্মীদের অবহিত হয়ে নেয়ার তাগিদ বিশেষজ্ঞদের। কাগজের ভিতরে তার কত ঘন্টার চাকরি আছে, কত ঘন্টা তার রাইট গুলো কি কি আছে, ওভার টাইম কত, সে কতটুকু রেস্ট পাবে, তার সিক লিভ আছে কিনা, সেগুলো তো জানে না। সেখানকার নিয়োগকর্তারা কতখানি দায়বদ্ধ এই আমাদের শ্রমিকদের প্রতি, এই বিষয়গুলোকে এখন নিশ্চিত করা। তবে সংশ্লিষ্ট দেশের কর্মপরিবেশ জেনেই কর্মীদের চাকুরির ব্যবস্থা করার কথা জানান প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। ইন্ডিভিজুয়াল কন্ট্রাক্ট পেপারে আপনার সেফটি সিকিউরিটি বিষয়গুলো কিন্তু উল্লেখিত।
এগুলো দেখেই আমাদের কর্মীরা স্বাক্ষর করেই যায়। এগুলো দেখি আমরা যে ওখানে সেফটি সিকিউরিটির কি মেজারগুলো আছে, ওখানে কি ব্যবস্থা আছে। অভিবাসন নীতিমালা সম্পর্কে প্রবাসী কর্মীদের আরও সচেতন হওয়ার পরামর্শ দেন এই কর্মকর্তা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের সীতাকুণ্ডের ত্রিপুরা পাড়ায় জ্বরে আক্রান্ত শিশুদের রক্তে পাওয়া গেছে হামের জীবাণু। দুপুরে রাজধানীর মহাখালীতে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IEDCR কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। তবে মাঠ পর্যায়ে কোনো গাফিলতি পাওয়া গেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। সীতাকুণ্ডে অজ্ঞাত রোগে ভুগে যখন একের পর এক শিশু মৃত্যুর কোলে ঢলে পড়ছিল, তখনও জানা যায়নি মৃত্যুর প্রকৃত কারণ। একজন দুজন নয়, একে একে মারা যায় 9 শিশু। এ রোগে ভুগে হাসপাতালে ভর্তির সংখ্যাও নেহায়েত কম নয়। এই যখন অবস্থা, তখন নমুনা সংগ্রহে যায় রোগতত্ত্ব, রোগ নির্ণয় ও গবেষণা প্রতিষ্ঠান IEDCR। নমুনা পরীক্ষার পর সোমবার সংবাদ সম্মেলনে জানানো হয় ওই শিশুদের রক্তে মিলেছে হামের জীবাণু। অসুস্থ রোগীদের লক্ষণ এবং ল্যাবরেটরি পরীক্ষা নিশ্চিত হওয়া গেছে যে আক্রান্ত মৃত শিশুরা হাম রোগের জীবাণু দ্বারা সংক্রমিত হয়েছিল। তারা অপুষ্টিতে ভুগছিল এবং এর ফলে সংক্রমণ একজনের শরীর থেকে অন্যজনের শরীরে ছড়িয়ে পড়েছিল। অপুষ্টির কারণে সংক্রমণ তীব্র আকার ধারণ করেছিল। যথাসময়ে স্বাস্থ্যকেন্দ্র বা চিকিৎসকের শরণাপন্ন হলে কারোরই মৃত্যুর আশঙ্কা ছিল না। সে সময় মহাপরিচালক আরও জানান, আক্রান্ত মানুষগুলো কখনোই কোনো টিকা নেয়নি। সেক্ষেত্রে অভিভাবকরাও সচেতন নন বলে দাবি করেন তিনি। বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডে একটা মাইক্রো প্ল্যান তৈরি করি এবং এই মাইক্রো প্ল্যানে যেটা সেটা হলো যে আপনার এলাকার যারা স্বাস্থ্যকর্মী থাকে তারা হলো ওখানে বসে ওখানে কি পাড়া আছে, ওই পাড়াতে কেমন শিশু থাকতে পারে, ওইটার উপর ভিত্তি করে তারা একটা পরিকল্পনা তৈরি করে এবং সেই ভিত্তিতে পরবর্তীতে ওখানে টিকাদান কার্যক্রম পরিচালনা করা হয় এবং শিশুদের খোঁজা হয়। সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের মাইক্রো প্ল্যানে আমরা দেখেছি যে ত্রিপুরা পাড়ার উল্লেখ নেই। সাংবাদিকদের প্রশ্ন ছিল এক্ষেত্রে কোনো গাফিলতি ছিল কিনা। মহাপরিচালক এমন প্রশ্নের উত্তরে বলেন, গাফিলতি পেলে ব্যবস্থা নেওয়া হবে। আমরা হলো দেখবো যে আসলে যারা দায়ী, আমরা দেখবো যে তাদের বিরুদ্ধে হলো কি ব্যবস্থা নেওয়া যায়। সিভিল সার্জন হিসেবে আমার অবশ্যই দায়বদ্ধতা আছে এবং আমরা সমবেদনা জানাচ্ছি, দুঃখ প্রকাশ করছি। সংবাদ সম্মেলনে দাবি করা হয়, বাংলাদেশে এখনো 17%-রও বেশি শিশুকে কোনো ধরনের টিকা দেওয়া হয় না। তবে হামের জীবাণু সম্পর্কে অবগত হতে কেন এত সময় লাগলো, এমন প্রশ্নের জবাব মেলেনি সংবাদ সম্মেলনে। অনেকগুলো সামাজিক বিষয় আছে, আমরা একসাথে আসলে সবগুলোর প্রভাবে ইনফ্লুয়েন্সে কিন্তু এটা হয়। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। এটার জন্য দুরারোগ্য ব্যাধিতে মানবদেহের অঙ্গ প্রত্যঙ্গ বিনিময় প্রক্রিয়া সহজ করল সরকার। নতুন আইন অনুযায়ী অঙ্গ প্রত্যঙ্গের দাতা ও গ্রহীতার ক্ষেত্রে নিকটাত্মীয়ের পরিধি বাড়ানো হলো। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই সংক্রান্ত আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এতে বলা হয়, সরকারের অনুমোদন ছাড়া কোনো হাসপাতাল অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন কিংবা বিয়োজন করতে পারবে না। আর আইন অমান্য করলে 3 বছরের কারাদণ্ড ও সর্বোচ্চ 10 লাখ টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। দুরারোগ্য ব্যাধির ক্ষেত্রে অনেক সময়ই রোগীর নির্দিষ্ট অঙ্গ প্রত্যঙ্গ প্রতিস্থাপনের প্রয়োজন হয়। এক্ষেত্রে নিরাময়ের আশায় ভুক্তভোগীকে অঙ্গ প্রত্যঙ্গের জন্য নিকটাত্মীয় কারো শরণাপন্ন হতে হয়। কিন্তু নিকটাত্মীয় বাছাইয়ের ক্ষেত্রেও এতদিন নানা আইনি জটিলতায় আটকে যেত অঙ্গ প্রত্যঙ্গ বিনিময় প্রক্রিয়া। অবশেষে এই আইনি জটিলতার নিরসন ঘটল। সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে মানবদেহে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন আইন 2017-এর সংশোধনীর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। এতে বলা হয়, চিকিৎসা সেবার মানোন্নয়ন, মানব অঙ্গের অবৈধ ব্যবসা এবং পাচার রুখতে এই সংশোধনী। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে ব্রিফিংয়ে জানানো হয়, অঙ্গ প্রত্যঙ্গ বিনিময়ের ক্ষেত্রে দাতা গ্রহীতা হিসেবে নিকটাত্মীয়ের পরিধি বেড়েছে। পিতা মাতা, পুত্র কন্যা, ভাই বোন, স্বামী স্ত্রী ও রক্ত সম্পর্কিত আপন চাচা, ফুফু, মামা, খালা, নানা, নানি, দাদা, দাদি, নাতি, নাতনি, আপন চাচাতো, মামাতো, ফুফাতো, খালাতো ভাই বা বোন। প্রতিটি হাসপাতালকেই এই সংক্রান্ত চিকিৎসায় সরকারের অনুমোদন নিতে হবে জানিয়ে সচিব বলেছেন, সংসদে আইনটি পাশ হওয়ার 2 মাসের মধ্যেই হাসপাতালগুলোকে সরকারের কাছে আবেদন করতে হবে। কোনো হাসপাতাল সরকারের অনুমতি ব্যতীত মানবদেহে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন করিতে পারিবে না। এই আইন কার্যকর হওয়ার 60 দিনের মধ্যে অনুমতির জন্য সরকারের নিকট আবেদন করবেন।
নিকটাত্মীয় সম্পর্কে মিথ্যা তথ্য দিলে 2 বছরের কারাদণ্ড ও 5 লাখ টাকা জরিমানা গুনতে হবে। থাকছে শাস্তির বিধানও। যে কোনো বিধান যদি লঙ্ঘন করেন অনধিক 3 বছর সশ্রম কারাদণ্ড বা অনধিক 10 লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন। কোনো চিকিৎসক দণ্ডিত হইলে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল কর্তৃক তাহাকে প্রদত্ত রেজিস্ট্রেশন বাতিলযোগ্য হইবে। এদিকে সংশোধনী আইনকে স্বাগত জানিয়েছেন বিশেষজ্ঞরা। নতুন এই আইনে ভোগান্তি কমবে বলেও মনে করেন তারা। এটা যুগান্তকারী পদক্ষেপ হবে এবং বাইরে যে যাওয়ার মানসিকতা, বাইরে গিয়ে কিডনি ট্রান্সপ্লান্টেশন, লিভার ট্রান্সপ্লান্টেশন এগুলো করবে, এগুলো টোটালি বন্ধ হয়ে যাবে। আগের আইনে শুধুমাত্র কিডনি প্রতিস্থাপনের কথা থাকলেও সংশোধিত আইনে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ প্রতিস্থাপনের পথও সুগম হল। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময়ে আরো থাকছে। সিলেটে বিয়ানীবাজার সরকারি কলেজে ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষ। কলেজ ক্যাম্পাস থেকে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার। 22 জুলাই পর্যন্ত ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা। এবং বরিশালে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ মামলায় ছাত্রলীগ নেতার স্বীকারোক্তিমূলক জবানবন্দি, দল থেকে বহিষ্কার। ভিয়েতনাম থেকে সরকারিভাবে আমদানি করা 27,000 টন চাল নিয়ে দ্বিতীয় জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। এদিকে বহির্নোঙরে প্রথম চালানের চাল খালাস শুরু হয়েছে। আগামী 2 সপ্তাহের মধ্যে ভিয়েতনাম ও মিয়ানমার থেকে আরও 2টি জাহাজ পৌঁছাবে বলে আশা করছে খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সরকারিভাবে ভিয়েতনাম থেকে আমদানি করা 47,000 মেট্রিক টন চাল নিয়ে 2টি জাহাজ চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে পৌঁছেছে। এর মাঝে গত 13 জুলাই 20,000 মেট্রিক টন চাল নিয়ে আসা জাহাজ থেকে আজ সকাল থেকে চাল খালাস শুরু হয়েছে। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর ব্যাবো অ্যাঙ্কার যে অবস্থান নিয়ে এই জাহাজ থেকে চাল খালাস শুরু হয়। মূলত প্রথম পর্যায়ে লাইটার জাহাজে এই চাল খালাস চলছে। এরপর তার ট্রাক যোগে পৌঁছানো হবে দেশের বিভিন্ন সরকারি গুদামে। এখানে আরো 2 দিন থেকে আমরা চাল খালাস করব। এরপর জাহাজটা একটু হালকা হলে বন্দরের মূল জেটিতে অবস্থান নিয়ে চাল খালাস করা হবে। ফুড গ্রেনের চালবাহী জাহাজ যেগুলো আসছে তার আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমরা বার্থিং দিয়ে থাকি, কিন্তু যদি ড্রাফট বেশি থাকে তাহলে বাইরে বহিরঙ্গরে লাইটারেজ করতে হয় এবং ড্রাফট যখনই 9.5 হয় তখন আমরা ভিতরে নিয়ে আসি। একইভাবে এমভি প্যাক্স জাহাজ থেকেও প্রথম পর্যায়ে 5 থেকে 7,000 মেট্রিক টন চাল বহির্নোঙরে খালাসের পর জাহাজটি নিয়ে যাওয়া হবে বন্দরের প্রধান জেটিতে। এক্ষেত্রে লাইটার জাহাজ কর্তৃপক্ষ জানিয়েছে যত দ্রুত সম্ভব এখান থেকে চাল খালাসের পর তারা বন্দরে গিয়ে এই চালগুলো আনলোড করবে। 16 টন নেওয়ার একটা চিন্তা ভাবনা আছে, তো পরিমাণে যতটুকু ধরে অতটুকু নেবে আর কি, 32,000 বস্তা। হ্যাঁ, এরপর আরেকটা লাইটার আসবে, ওটা আসার পর ওখানেও মাল ড্রাফট দিয়ে দেবে। খুব দ্রুত আনলোড হচ্ছে, লোড হয়ে যাচ্ছে এবং দ্রুত বন্দরে যায় পৌঁছে যাবে ইনশাল্লাহ। খাদ্য কর্মকর্তারা বলছেন চালের বাজার সহনশীলতা রাখার জন্য আরো বেশ কিছু চাল আমদানি পর্যায়ে রয়েছে। আশা করতেছি আমরা শুক্রবার নাগাদ আরো একটা জাহাজ পৌঁছে যাবে এবং মায়ানমার থেকে 16,000 মেটনের একটা কন্টেইনার করে এটা চাল অলরেডি চট্টগ্রাম বন্দরে পৌঁছে যাবে। খাদ্য মজুদ ধরার জন্য এটা দ্রুত সরকারের যে একটা উদ্যোগ, এটা দ্রুততার সহিত আমাদের চালের মজুদ গড়ে উঠবে আমরা আশা করি। সাম্প্রতিক সময়ে প্রাকৃতিক দুর্যোগ, বন্যা সহ নানা কারণে খেতে ফসল নষ্ট হয়। এর ফলে বাজারে চালের দাম বাড়তে থাকে। এরই প্রেক্ষিতে গিয়ে সরকার চালের দাম সহনশীলতা পর্যায়ে রাখার জন্য 5টি দেশ থেকে 12 লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নেয়। আর এই সিদ্ধান্তের আলোকে প্রথম পর্যায়ে 47,000 মেট্রিক টন চাল সহ 2টি জাহাজ বন্দরে অবস্থান নিয়েছে। আগামী 15 থেকে 20 দিনের মধ্যে এই জাহাজগুলো থেকে চাল খালাস সম্পন্ন হবে বলে জাহাজ কর্তৃপক্ষ জানিয়েছেন। বন্দরের বহির্নোঙর থেকে কমল দে, সময় সংবাদ। এবার দেশের বন্যা পরিস্থিতির খবর। পাহাড়ি ঢলে সিলেটে কুশিয়ারা নদীর বিভিন্ন পয়েন্টে বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। মৌলভীবাজারেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এখনো পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন 4 উপজেলার হাজার হাজার মানুষ। তবে কিছুটা উন্নতি হয়েছে উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির। ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গত দুদিনে সিলেটের কুশিয়ারা ও সুরমা নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ভাঙন দেখা দিয়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বিভিন্ন স্থানে। প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। ক্ষতিগ্রস্ত হয়েছে বিয়ানীবাজার, ফেঞ্চুগঞ্জ ও গোলাপগঞ্জ উপজেলার হাজার হাজার মানুষ। নষ্ট হয়ে গেছে 6,000 হেক্টর ফসলি জমি। এদিকে মৌলভীবাজারেও পানিবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন 4 উপজেলার মানুষ। এইরকম পানি বাড়লে তো আমরা বিবি বাচ্চা লইয়া এবং গরম
হাঁস ছাগল এগুলা লইয়া কই যাইব। 3-4 দিনের উপবাস আছি আমরা, বিস্কুট খাইয়া খাইয়া জীবিত রক্ষা করিয়া। এদিকে যমুনার পানি কমলেও টাঙ্গাইলে দেখা দিয়েছে নদী ভাঙন। গত 3 দিনে সদর উপজেলার পৌলি ও কাকুয়া সহ বেশ কয়েকটি গ্রামের বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে নতুন করে ভাঙন আতঙ্কে রয়েছেন নদী তীরবর্তী মানুষ। হাট এবং মিন্টুমের উচ্চ বিদ্যালয় নদীগর্ভে বিলীন হতে যাচ্ছে। সরকারি প্রাথমিক বিদ্যালয় ইতিমধ্যে মসজিদ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এই ভাঙনটা বেশি ভাঙতেছে যারা ব্রিজ করে ওখানে সিন্ডিকেট করে বালুঘাট করেছে। বগুড়ায় সারিয়াকান্দি পয়েন্টে যমুনা নদীর পানি কমতে শুরু করায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে এখনো ঘরে ফিরতে পারেনি দুর্গত এলাকার মানুষ। বাঁধের উপর আশ্রয় নেওয়া মানুষের মাঝে দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেয়া হলেও তা পর্যাপ্ত নয় বলে জানিয়েছেন স্থানীয়রা। পরিস্থিতি নাই যে আমরা এই হিলে একটা জিনিস কাজ করে এই জায়গাতে থাকবো। বাচ্চা কাচ্চা নিয়ে কি কষ্টের মধ্যে আসছি, খাওয়া নাই দাওয়া নাই। 2-4টা গরু আছে, তাও পানির মধ্যে বাইন্দে আসছিল, সাথের ভিতরে নিয়ে এসে এখন দূরে একটা ঘর যা টানের বান্ধব ঘুরে এসে বসে আছে। গাইবান্ধায় ব্রহ্মপুত্র, তিস্তা ও ঘাগর সহ সবগুলো নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি নামতে শুরু করেছে চর ও নিম্নাঞ্চল থেকে। সাবিত সারোয়ার, সময় সংবাদ। এদিকে সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি কিছুটা কমলেও এখনো বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যায় প্লাবিত হয়েছে জেলার 5টি উপজেলার 38টি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা। ঘরবাড়িতে পানি ঢুকে পড়ায় পানিবন্দী প্রায় লক্ষাধিক মানুষ। পানিতে তলিয়ে গেছে ধান, পাট, আখ সহ বিভিন্ন ফসল। পাশাপাশি পানিতে ভেসে গেছে পুকুরের মাছও। এতে দিশেহারা কৃষক ও মৎস্য চাষিরা। জেলা প্রতিনিধি রিঙ্কু কুন্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। গত কয়েকদিন ধরে যমুনা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে সিরাজগঞ্জে। বন্যার পানিতে প্লাবিত হয়েছে জমির ফসল, রাস্তাঘাট, পুকুর সহ বিস্তীর্ণ এলাকা। জেলা কৃষি অফিসের তথ্য মতে জেলার সদর, কাজীপুর, বেলকুচি, চৌহালি ও শাহজাদপুর উপজেলায় প্রায় 15,000 হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা প্রায় 83,000। স্বপ্নের ফসল পানিতে তলিয়ে যাওয়ায় দিশেহারা কৃষকেরা। ফসল, শস্য সম্পূর্ণ বন্যায় তলাদা পয়সা গেছে গার। গরু বাছুনিয়া চতুর্মারা পানি, কোনো জায়গায় যাওয়ার মতো জায়গা নাই, কোনো ফসল তুলার পাইতেছি না। তবে কৃষকদের ক্ষতি নিরূপণ করে তাদের পুনর্বাসনের জন্য কৃষি বিভাগ কাজ করছে বলে জানালেন জেলার শীর্ষ কৃষি কর্মকর্তা। উপজেলা পরিষদ আছে, সে পরিষদকে আমরা ইতিমধ্যে অনুরোধ জানিয়েছি তারা যেন চারা উৎপাদন করে কৃষকের মধ্যে বিনামূল্যে বিতরণ করে। পরবর্তীতে পুনর্বাসন কর্মসূচি আসে তাহলে আমরা কৃষকদের মধ্যে এটা অতি দ্রুত বিতরণ করব। পাশাপাশি বন্যার পানিতে ভেসে গেছে জেলার বিভিন্ন পুকুর ও খালের মাছ ও পোনা। জেলা মৎস্য অফিসের তথ্য মতে জেলায় মোট 160টি পুকুর ও খালের প্রায় 35 মেট্রিক টন বিভিন্ন প্রজাতির মাছ বন্যার পানিতে ভেসে গেছে। এতে আর্থিকভাবে বিপাকে পড়েছেন মৎস্য চাষিরা। পানি তো প্রতিদিনই বাড়ার উপরে আছে, দেখা যায় আপনি একদিক দিয়ে দেয়, অন্য দিক দিয়ে আবার তোলা যায়। বহু টাকা ঋণ হয়, 4 লাখ টাকার মাছ দিছি, আমি শুকনো মাছ বাড়া গেছে। বাইরের কস্তুরি এসে হাইরা মনে করেন যে বান্ধ আমরা ঠিক রাখতে পারি নাই, এইভাবে মাছগুলো আমাদের ক্ষতি হয়ে গেছে। জেলা মৎস্য কর্মকর্তা জানালেন ক্ষতিগ্রস্ত মাছ চাষিদের তালিকা তৈরি করা হচ্ছে। বন্যার পানি নেমে গেলে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে। ক্ষয়ক্ষতির পরিমাণটা আমরা আমাদের মৎস্য বিভাগের মাধ্যমে মন্ত্রণালয়ে যাবে এবং তাদের পুনর্বাসনের জন্য সাহায্য সহযোগিতা আসলে ক্ষতিগ্রস্ত চাষিদেরকে সেই সহায়তাটা প্রদান করা হবে। জেলা কৃষি অফিসের তথ্য মতে চলতি বন্যায় এখন পর্যন্ত কৃষি ক্ষেত্রে ক্ষতির পরিমাণ প্রায় 100 কোটি টাকা। আর মৎস্য বিভাগ জানায় মৎস্য খাতে ক্ষতি হয়েছে প্রায় 70 লাখ টাকা। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। নতুন ভোটার অন্তর্ভুক্তির জন্য আগামী 25শে জুলাই থেকে 9ই আগস্ট পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে নির্বাচন কমিশন। বাদ পড়া তালিকাভুক্ত 35 লাখ ভোটারকে এবার অন্তর্ভুক্তি করা হবে বলে জানিয়েছেন কমিশন সচিব মোহাম্মদ আব্দুল্লাহ। সকালে নির্বাচন কমিশনে ভোটার তালিকা হালনাগাদ সম্পর্কিত বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে একথা বলেন তিনি। এদিকে রোহিঙ্গারা যাতে ভোটার তালিকা অন্তর্ভুক্তি না হতে পারে সেজন্য 30টি উপজেলায় ইতোমধ্যে সতর্কবার্তা পাঠিয়েছে নির্বাচন কমিশন। 2 বছর আগে নিবন্ধন তথ্য নিতে গিয়ে কম বয়সীদের অনাগ্রহ ও নারী ভোটারদের অনীহা সহ নানা কারণেই লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি নির্বাচন কমিশন। সব মিলিয়ে ভোটার তালিকায় বাদ পড়েন 35 লাখ নাগরিক।
একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে রোডম্যাপ অনুযায়ী বাদ পড়া ও নতুন ভোটারদের তালিকায় অন্তর্ভুক্তি কার্যক্রম শুরু হবে আগামী 25 জুলাই, চলবে 9 আগস্ট পর্যন্ত। আর এবার নির্বাচন কমিশন তথ্য সংগ্রহ করবে বাড়ি বাড়ি গিয়ে। সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ে অনুষ্ঠিত হয় হালনাগাদ সংক্রান্ত কেন্দ্রীয় কমিটির সমন্বয় সভা। সভায় সিদ্ধান্ত হয় 2000 সালের 1 জানুয়ারি কিংবা তার পূর্বে যারা জন্মগ্রহণ করেছেন তারাই ভোটার হতে পারবেন এবার। 1/1/2018 তারিখে যাদের বয়স 18 পূর্ণ হবে এবং এদের চেয়ে বেশি বয়সী যারা আছে যারা বাদ পড়েছেন তারা ভোটার হতে পারবেন। যেটা টার্গেট করেছি যে আমাদের বাদ পড়া প্রায় 35 লক্ষ লোক ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে। তবে অনুপ্রবেশকারী রোহিঙ্গারা যাতে ভোটার না হতে পারেন সেজন্য 30টি উপজেলায় পাঠানো হয়েছে বিশেষ সতর্ক বার্তা। আর নারী ভোটার সংখ্যা বাড়াতে নেওয়া হচ্ছে প্রয়োজনীয় পদক্ষেপ। 30টি উপজেলাকে আমরা এই বিশেষ এলাকা হিসেবে চিহ্নিত করেছি এবং বিশেষ এলাকায় বিশেষ কমিটি আছে। কোনো বিদেশি ভোটার যাতে ইনক্লুড না হতে পারে, অন্তর্ভুক্তি না হইতে পারে সে বিষয়ে তারা পদক্ষেপ নিতে পারে এবং চেক দিতে পারে। এবং এই চেক দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু নির্দেশনা আছে। নারীদের বেশিরভাগ অন্তর্ভুক্তি করার এটা প্রয়াসটা আমরা নেব এবং অত্যন্ত গুরুত্ব দিচ্ছি যে প্রচারটা যাতে আরো বেশি করে করা যায়। পরে নির্বাচনী পর্যবেক্ষক সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে তাদের সহযোগিতা চায় নির্বাচন কমিশন। তথ্য সংগ্রহের পর 3টি ধাপে ডিসেম্বর মাসের মধ্যে নাগরিকদের ছবি ও তথ্য নিবন্ধন করা হবে। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। সব দলের অংশগ্রহণে আগামী জাতীয় নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীতে জাতীয়তাবাদী মহিলা দলের এক সেমিনারে তিনি বক্তব্য রাখেন। সুষ্ঠু পরিবেশ ছাড়া নির্বাচন কমিশনের রোডম্যাপ ঘোষণাকে অনর্থক বলে মন্তব্য করেন তিনি। নির্বাচনের রাস্তাকেও আপনারা খানাখন্দ খুলে শেষ করে ফেলেন। নির্বাচনে যেন বিরোধী দলগুলো যেতে না পারে তার জন্য আপনারা ব্যবস্থা করছেন। আগে নির্বাচনের পরিবেশ তৈরি করেন, রাস্তা তৈরি করেন, তাহলে রোডম্যাপ দেওয়াটা সার্থক হবে, অন্যথায় হবে না। সরকারকে বাধ্য করতে হবে সকল দলের অংশগ্রহণের মধ্যে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন করতে দিতে। তোমরা যদি ইলেকশন জিততে না পারো তাহলে পালাবার পথ খুঁজে পাবা না। মামলার ভয়ে বেগম খালেদা জিয়া যুক্তরাজ্য থেকে দেশে ফিরে আসবেন কিনা তা নিয়ে জনমনে সংশয় দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে সচিবালয়ে নিরাপদ সড়ক চাই সংগঠনের নেতৃবৃন্দের সাথে এক মত বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি আরো বলেন, আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের দেয়া রোডম্যাপ বাস্তবায়নের অগ্রগতি দেখেই এ বিষয়ে আওয়ামী লীগ কথা বলবে। আগামী জাতীয় নির্বাচনের যে রোডম্যাপ ঘোষণা করেছে, এই রোডম্যাপে বাস্তবায়নের অগ্রগতি দেখে আমরা কথা বলব। একজন মামলার ভয়ে বিদেশ থেকে আসেন, আরেকজন আবার টেমস নদীর পাড়েই গেলেন। জনশ্রুতি হচ্ছে তিনি কি মামলার ভয়ে পালিয়ে গেলেন। 150 বার আদালতে সময় চাওয়ার পর এই সন্দেহটা ঘনীভূত হয়েছে। সন্ধ্যার সময়ে আরো থাকছে। এবার যুক্তরাষ্ট্রে বৈধ অভিবাসীর সংখ্যা কমিয়ে আনার উদ্যোগ ট্রাম্প প্রশাসনের। পারিবারিক কোটা কমানোর পরিকল্পনায় দুশ্চিন্তায় প্রবাসী বাংলাদেশিরা। এনজিও কর্মী পরিচয় দিয়ে 2 মাস আগে বাসা ভাড়া নেয় আশুলিয়ায় আটক 4 যুবক। বাড়ির মালিকের দাবি, বেশ কয়েকবার পরিচয়পত্র চাওয়া হলেও তারা দেননি। এতেই যুবকদের প্রতি সন্দেহ হয় বাড়ির মালিকের। এরপরই র্যাবকে তথ্য দেয় বাড়ির মালিক ইব্রাহিম। এদিকে আটককৃত 4 জনকে আসামি করে দুপুরে র্যাব বাদী হয়ে অস্ত্র বিস্ফোরক দ্রব্য আইন ও সন্ত্রাস বিরোধী আইনে আশুলিয়া থানায় 2টি মামলা দায়ের করেছে। বিকেলে আসামিদের আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চাইলে আদালত প্রত্যেকের 4 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। আশুলিয়ার প্রধান সড়ক থেকে কিছুটা বাইরে গেলে নয়ারহাট বাজার, সেখান থেকে প্রায় 2 কিলোমিটার ভিতরে চাকল গ্রামের চৌরাপাড়ায় ইব্রাহিমের বাড়ি, যার চারপাশের পুরোটা জায়গায় ফাঁকা। রবিবার এই বাড়ি থেকেই আটক করা হয় 4 যুবককে। সোমবার বাড়িটির সামনে গিয়ে দেখা যায় বাড়িটি তালাবদ্ধ, পাহারা দিচ্ছে র্যাব সদস্যরা। রবিবার বাড়ির সামনের সড়ক বন্ধ থাকলেও সোমবার তা খুলে দেওয়া হয়েছে।
বাড়ির মালিক ইব্রাহিম জানায় 2 মাস আগে এনজিও কর্মী পরিচয় দিয়ে 5 যুবক 2,500 টাকা ভাড়ায় 2টি রুম ভাড়া নেয়। মালিকের পক্ষ থেকে বেশ কয়েকবার পরিচয়পত্র চাওয়া হলেও তারা পরিচয়পত্র দেননি, এতেই সন্দেহ হয় তার। পরিচয়পত্র দেন, আপনারা থাকবেন রুম খালি। তো ওনারা বলছে আমাদের লোক আসলে পরিচয়পত্র দিয়ে ভাড়া দেবো। আমি 2-3বার ফোন দিলে মাঝে মাঝে ওনারা আমার ফোন রিসিভ করতো না, ঘুমাইতো না, থাকতো না, তারপরে ওনাদের রান্না করতো না, আর পরিচয় আমার সন্দেহ ছিল। এদিকে এলাকাবাসী জানান আটককৃত 4 যুবককে এলাকায় তেমন একটা দেখা যেত না, সব সময় রাতের বেলা চলাচল করতো তারা। লোক তো দেখি নাই বাইরে, তো ওখানে সে কালকে এসে জানলাম যে এই জায়গায় লোক আছে। 12টা 1টায় আইতো বলে আবার 12টা 1টা যেত। এই ঘটনায় আটককৃত 4 জনকে আসামি করে সোমবার দুপুরে র্যাব বাদী হয়ে অস্ত্র বিস্ফোরক দ্রব্য আইন ও সন্ত্রাসবিরোধী আইনে আশুলিয়া থানায় 2টি মামলা দায়ের করেছে। বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করলে আদালত প্রত্যেকের 4 দিন করে রিমান্ড আবেদন মঞ্জুর করে। শনিবার রাত থেকে রবিবার দুপুর পর্যন্ত আশুলিয়ার নয়ারহাট এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে সন্দেহভাজন 4 যুবককে আটক করে র্যাব। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, আশুলিয়া। আধিপত্য বিস্তার নিয়ে সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষের পর এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে সংঘর্ষের ঘটনার জেরে ওই যুবককে হত্যা করা হয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত করেনি পুলিশ। নিহত যুবক ছাত্রলীগের কর্মী বলে দাবি করেছে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক। এদিকে ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পুলিশ জানায় আধিপত্য বিস্তার নিয়ে কিছুদিন ধরেই বিয়ানীবাজার সরকারি কলেজে ছাত্রলীগের দুপক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে দুপুরে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। আধা ঘন্টা পর কলেজের একটি কক্ষে গুলির শব্দ পাওয়া যায়। পরে কক্ষটি থেকে খালেদ আহমেদ লিটুকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। তবে নিহত লিটু স্থানীয় একটি দোকানের কর্মচারী বলে জানা গেছে। হঠাৎ করে এই সাউন্ড আওয়াজ শুনে আমরা বেরিয়েছি। ইতিমধ্যে পুলিশ নেতৃত্বে পুলিশ প্রশাসন আসছে। আমরা ওই রুমে যাই ওই লাশটা দেখি। এখন এর আগে কি করছিল, কিভাবে হইলো, এটা আসলে কলেজটা একবারে শান্ত ছিল, এইটা বলার কোনো কেউ বলতে পারছে না। তবে কি কারণে এবং কারা লিটুকে হত্যা করেছে সে বিষয়ে স্পষ্ট হতে পারেনি পুলিশ। কলেজের ছাত্র না, সে বহিরাগত, তার নাম মিঠু বলে আমি জেনেছি, এবং সে এখানে গুলিবিদ্ধ হয়ে পড়েছিল। তারভাবে আমরা তার ডেড বডিটা আমরা হাসপাতালে প্রেরণ করেছি। মূলত ঘটনাটা কিভাবে সৃষ্টি এবং কিভাবে ঘটেছে সেটা আমাদের তদন্তের বিষয়। এদিকে লিটুকে ছাত্রলীগের কর্মী দাবি করে বহিরাগতরাই তাকে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক। বিয়ানীবাজারের যে ঘটনা একটু আগে আমরা আমাদের একজন কর্মী, একদল বহিরাগত সন্ত্রাসী আমাদের ছাত্রলীগের একজন ভাইকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে। আমরা দাবি জানাচ্ছি, আমরা ইতিমধ্যেই আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি, 2 জন গ্রেপ্তার হয়েছে এবং আরো যারা এটার সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার করে আইনের মাধ্যমে তাদের শাস্তি নিশ্চিত করে যাতে ন্যায় বিচার নিশ্চিত করা হয় সেটা আমরা দাবি জানাচ্ছি। এই ঘটনায় আগামী 22 জুলাই পর্যন্ত কলেজের সব ধরনের শিক্ষা কার্যক্রম স্থগিত করা হয়েছে। ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সময় সংবাদ, সিলেট। স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ মামলায় আদালতের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বরিশালের বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন হোসেন মোল্লা। বিকেলে জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিহাবুল ইসলামের আদালতে জবানবন্দি দেয় সে। এর আগে কঠোর নিরাপত্তায় তাকে আদালতে হাজির করে পুলিশ। পরে 164 ধারায় বিচারকের কাছে জবানবন্দি দেয় সুমন হোসেন মোল্লা। জবানবন্দির রেকর্ড শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। গত শনিবার রাতে চাঁদা না দেয়ায় এক মাহেন্দ্র চালককে আটকে রেখে তার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় মামলা দায়েরের পর রোববার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ। এরই মধ্যে অভিযুক্ত সুমনকে বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি পদ থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। গ্রেপ্তারকৃত প্রধান আসামি সুমন মোল্লা তাকে আমরা আদালতে আজকে উপস্থাপন করেছি। আমাদের আবেদনের প্রেক্ষিতে আদালত তার দোষস্বীকারমূলক জবানবন্দি লিপিবদ্ধ করেছেন কার্যবিধি 164 ধারা মোতাবেক। তাছাড়া এই মামলার আরও 2 জন প্রত্যক্ষদর্শী সাক্ষী তাদের জবানবন্দি আদালত নারী শিশু আইনের 22 ধারা মোতাবেক লিপিবদ্ধ করেছেন। মামলার যে বাকি কার্যক্রম আমরা অতি স্বল্প সময়ের মধ্যে আমরা শেষ করব। পুরান ঢাকার আলোচিত বিশ্বজিৎ দাস হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষ। 6 আগস্ট রায়। 15 কার্যদিবসের শুনানি শেষে রায়ের এদিন ধার্য করেন উচ্চ আদালত।
এর আগে এ মামলায় 8 জনের ফাঁসি ও 13 জনের যাবজ্জীবন কারাদণ্ড রায় হয় বিচারিক আদালতে। রাষ্ট্রপক্ষের আইনজীবীর প্রত্যাশা উচ্চ আদালতেও এ রায় বহাল থাকবে। 2012 সালের 9 ডিসেম্বর বিএনপি জামাত জোটের হরতাল চলাকালে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের সামনে প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয় দর্জি দোকানি বিশ্বজিৎ দাসকে। সে সময় গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজ ও ছবি দেখে আসামিদের শনাক্ত করা হয়, যাদের সবাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী। হত্যার 1 বছর পর এই মামলায় 8 জনের ফাঁসি ও 13 জনের যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারিক আদালত। দণ্ডপ্রাপ্তদের মধ্যে 11 জন এখনও পলাতক রয়েছেন। এই রায়ের বিরুদ্ধে গ্রেফতারকৃত আসামিরা আপিল করলে অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত শুনানির পদক্ষেপ নেয় উচ্চ আদালত। 15 কার্যদিবস শুনানি শেষে আগামী 6 আগস্ট রায়ের দিন ধার্য করেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষের আইনজীবীর প্রত্যাশা নিম্ন আদালতের রায় উচ্চ আদালতেও বহাল থাকবে। প্রত্যক্ষ সাক্ষী রয়েছে, ভিডিও ফুটেজ রয়েছে এবং এটা আলোড়ন সৃষ্টিকারী একটা মামলা। সারা বিশ্বে এই মামলার সঙ্গে জেনেছেন, আলোড়ন সৃষ্টি করেছে। সেই কথা উল্লেখ করে আমরা সাক্ষী প্রমাণ মাধ্যমে সেই প্রমাণ সক্ষম হয়েছি যে নিম্ন আদালত সাজাকে বহাল রাখবার জন্য। মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির আইনজীবী খালাস পাওয়ার প্রত্যাশা করলেও অন্য আসামির আইনজীবীরা গণমাধ্যমের সাথে এ বিষয়ে কথা বলতে চাননি। সে যদিও বলে যে লাঠি দিয়ে সে পিটায়, কিন্তু পোস্টমর্টম রিপোর্টে লাঠির কোনো আঘাত আমরা তার ইয়েতে পাওয়া যায় না। এবং এইভাবে এটা আমার যে সাবমিশন সেটাও আমি করেছি, আর অন্য আসামিদের জন্য লয়ার যারা ছিলেন তারাও তাদের সাবমিশন দিয়েছেন। বিচারিক আদালতের রায় বহাল থাকবে এমনটাই প্রত্যাশা করেছেন বিশ্বজিতের পরিবার। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রে অভিবাসী বিরোধী একের পর এক পদক্ষেপের মধ্যেই এবার বৈধ অভিবাসীর সংখ্যা কমিয়ে আনার পরিকল্পনা নিয়েছে ট্রাম্প প্রশাসন। কংগ্রেসের গ্রীষ্মকালীন অধিবেশনে এ সংক্রান্ত একটি বিল উত্থাপন করা হবে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। বিলটি পাশ হলে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি সহ বৈধ অভিবাসী প্রবেশের সংখ্যা অর্ধেকে নেমে আসবে। ট্রাম্প প্রশাসনের এ উদ্যোগে উদ্বিগ্ন হয়ে পড়েছেন প্রবাসী বাঙালিরা। যুক্তরাষ্ট্র প্রতিনিধি শিহাবুদ্দিন কিসলুর তথ্য ও টিএম মামুনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। অভিবাসীদের দেশ হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রে প্রতি বছর পারিবারিক কোটায় বিভিন্ন দেশের 10 লাখ নাগরিক প্রবেশ করেন। কিন্তু ট্রাম্প প্রশাসনের 6 মুসলিম দেশের নাগরিকদের ভ্রমণ নিষেধাজ্ঞা সহ অভিবাসী বিরোধী বিভিন্ন পদক্ষেপে সেই সংখ্যা অনেকটা কমে এসেছে বলে জানা গেছে। এর মধ্যেই দেশটিতে বৈধভাবে ভ্রমণের অপেক্ষায় থাকা অভিবাসন প্রত্যাশীদের জন্য নেমে আসছে নতুন খড়ক। প্রেসিডেন্ট ট্রাম্পের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি অভিবাসী বিরোধী পদক্ষেপের অংশ হিসেবে বৈধ অভিবাসী কোটা হ্রাসেও আইন করার উদ্যোগ নেওয়া হয়েছে। হোয়াইট হাউস কর্মকর্তাদের বরাতে গণমাধ্যম জানায় 2-1 মাসের মধ্যেই প্রতিনিধি পরিষদে এ সংক্রান্ত একটি বিল উত্থাপন করা হবে। বিষয়টি নিয়ে কাজ করছেন যে রিপাবলিকান সিনেটররা সেই টম কটন ও ডেভিড পার্দু জানিয়েছেন রেজ অ্যাক্ট নামের বিলটি এরই মধ্যে তৈরি করা সম্পন্ন হয়েছে। আমেরিকান শ্রমিকদের কর্মসংস্থান সুনিশ্চিতে ইমিগ্রেশন ব্যবস্থাকে ঢেলে সাজাতে কাজ করার কথাও জানান তারা। যুক্তরাষ্ট্রে বৈধ অভিবাসীর সংখ্যা কমিয়ে আনা সংক্রান্ত বিলটি পাশ হলে প্রতি বছর দেশটিতে প্রবেশ করা অভিবাসীর সংখ্যা 10 লাখ থেকে অর্ধেক কমে 5 লাখে দাঁড়ানোর আশঙ্কা করা হচ্ছে। দেশটিতে বসবাসরত বিভিন্ন দেশের নাগরিকরা বর্তমানে পরিবারের সদস্যদের সেদেশে নেয়ার সুযোগ পেলেও পারিবারিক কোটা হ্রাসের পরিকল্পনায় দুশ্চিন্তায় পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশি যারা অ্যাপ্লাই করেছেন পরিবারের জন্য, তাদের জন্য অত্যন্ত ক্ষতি হবে। এটা অনেক পরিবার আশা থেকে বঞ্চিত হবে এবং তারা পিছিয়ে পড়বে। এই ব্যাপারে আমরা বাংলাদেশ সরকারের একটু চেষ্টা করা উচিত যাতে আইনটা কার্যকারী না করে, অন্তত যারা মানুষের সুবিধার্থে এটা আগের মতো যাতে যারা আসতে পারে। এরই মধ্যে যারা যুক্তরাষ্ট্রে যাওয়ার আবেদন করেছেন তাদের ভ্রমণ আটকে গেলে পারিবারিকভাবে ক্ষতির মুখে পড়ার কথা জানান অনেকে। এটা যাতে কমায় না ফেলে, আর আমাদের মানবিক দিকটাও দেখতে হবে যাতে আমাদের ফ্যামিলি মেম্বাররা সবাই এখানে এসে থাকতে পারে। আমার ভাইয়ের জন্য আমি অ্যাপ্লাই করেছি, আমি এক্সপেক্ট করছি হয়তো আমার ভাই নেক্সট 10 ইয়ার্সের ভিতরে আমেরিকাতে আসবে, হয়তো এটা আর 15 ইয়ার্স হতে পারে। গভর্নমেন্টের নিয়ম মেনেই আমাদের চলতে হবে, এর বাইরে আমরা আসলে কিছু করতে পারবো না, আমাদের ওয়েট করা ছাড়া কিছুই নাই। বর্তমান মার্কিন প্রশাসন করদাতা এবং অধিক উপার্জনকারীদের মধ্যেই অভিবাসন এবং নাগরিকত্ব দান সীমিত রাখতে চায় বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম। তবে বৈধ অভিবাসীর সংখ্যা হ্রাসের এই বিতর্কিত বিল নিয়ে ডেমোক্র্যাটদের কঠিন বাধার মুখে পড়তে পারেন রিপাবলিকানরা। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। উত্তর কোরিয়ার সঙ্গে সরাসরি আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে দক্ষিণ কোরিয়া। আগামী 21শে জুলাই এই দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠানের কথা রয়েছে। তবে এ বিষয়ে উত্তর কোরিয়ার তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পিয়ংইয়ংয়ের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়ার জেরে 2 সপ্তাহ ধরে তীব্র উত্তেজনার পর সোমবার এই প্রস্তাব দিল সিউল।
দক্ষিণ কোরীয় পুনরেকত্রীকরণ মন্ত্রী চো মিয়ং গিওন এক সংবাদ সম্মেলনে দুই দেশের সামরিক পর্যায়ের এ বৈঠক আয়োজনের কথা জানান। উত্তর কোরিয়ার ধ্বংস নয় বরং কোরীয় উপদ্বীপে শান্তি ফিরিয়ে আনাই দক্ষিণ কোরিয়ার মূল লক্ষ্য বলেও জানান তিনি। একই সঙ্গে উত্তেজনা প্রশমনে উত্তর কোরিয়াকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানায় সিওল। এর কিছুক্ষণ পরই আগামী শুক্রবার সিউল পিয়ংইয়ং দ্বিপক্ষীয় আলোচনা অনুষ্ঠানের ঘোষণা দেয় দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা দপ্তর। আমরা উত্তর কোরিয়াকে আনুষ্ঠানিকভাবে দুদেশের সামরিক কর্মকর্তাদের মধ্যে আলোচনার প্রস্তাব দিয়েছি। পানমুনজমে আগামী 21শে জুলাই এই বৈঠক অনুষ্ঠিত হবে। আশা করি উত্তর কোরিয়া আমাদের আহ্বানে সাড়া দিয়ে কোরীয় উপদ্বীপে উত্তেজনা কমিয়ে আনতে কার্যকরী ভূমিকা রাখবে। হোম কন্ডিশন বলেই টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় সম্ভব, এমনটাই জানিয়েছেন বাংলাদেশ দলের ব্যাটসম্যান সৌম্য সরকার। এজন্য ব্যাট হাতে দলের জন্য রাখতে চান ভূমিকা। তবে তার আগে অনুশীলন মঞ্চে পুরো ব্যাটিং ছন্দ ফিরে পেতে চান তিনি। জাতীয় দলে অনেকটাই নিয়মিত সৌম্য, ভবিষ্যতে অভিজ্ঞ তামিম ইকবালের মতো দীর্ঘ সময় সার্ভিস দিতে চান বাংলাদেশ ক্রিকেট দলকে। গেল 2 বছর হলো টেস্ট ক্রিকেটে বাংলাদেশের উন্নতির গ্রাফটা বেশ স্পষ্ট, বিশেষ করে হোম কন্ডিশনে। এই যেমন গেল বছরের অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে প্রথম টেস্টে শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পর মিরপুরে ইংলিশ দুর্গ চূর্ণ করে অবিস্মরণীয় বিজয় উল্লাসে মাতে টাইগাররা। প্রায় 11 মাস পর আবারও নিজেদের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষ এলিট ক্রিকেটের র্যাঙ্কিংয়ে উচ্চতে থাকা অস্ট্রেলিয়া। চীনা মাঠ, ঘাস, দর্শক আর পরিবেশ বলেই কিনা অজিদের আগাম হুঙ্কার দিয়ে রাখলেন সৌম্য সরকার। আমাদের মাঠে এখন আমরা ভালো খেলছি, লাস্ট ইংল্যান্ডকেও হারিয়েছি, তো এটা আমার জন্য অনেকটা বড় সুযোগ যে আমাদের এখানে আসছে আর আমরা যেভাবে আমাদের প্লেয়াররা সবাই যেভাবে পারফর্ম করছে বা ভালো খেলতেছে, এখনই সুযোগ যে ওদেরকে আমরা ভালো ক্রিকেট খেলে তাদেরকে হারানো। টেস্ট ক্রিকেটে অভিষেকের পর সৌম্যর ব্যাটিং পজিশন ছিল 7 কিংবা 8 নম্বরে। তবে গেল 3 টেস্টে ওপেনিংয়ে সুযোগ পেয়ে ধারাবাহিকতার আভাস মিলেছে তার ব্যাটে। অজিবদে লম্বা ইনিংস খেলতে নিজের ব্যাটিং আরো উন্নতি করার সংকল্পবদ্ধ সাতক্ষীরার এই হার্ড হিটার ব্যাটসম্যান। আমি চাই যে যেহেতু আমার প্রথম টেস্ট ক্রিকেট, আমি এটাকে স্মরণীয় করে রাখতে, যে দেশের মাটিতে প্রথম এসে আমি টেস্ট ম্যাচটা জিততে পারি। 3 ফরম্যাটে বাংলাদেশের হয়ে অনেকটাই নিয়মিত সৌম্য সরকার। এবার স্বপ্ন বুনছেন অভিজ্ঞ তামিমের মতো বাংলাদেশকে দীর্ঘদিন সার্ভিস দিবেন। তাই কিনা ব্যাটিং এর সাথে বোলিংও বাড়তি গুরুত্ব দিচ্ছেন সৌম্য। আমাকে আগে প্রুভ করতে হবে, অবশ্যই বল করি কিন্তু আমি এখনো প্রুভ করতে পারিনি এমন যেতে। তো আমার কাছ থাকবে যেদিনকে আমি সুযোগ পাবো আমাকে প্রুভ করতে হবে যে আমি নেক্সট ম্যাচে আমি তাকে ক্যাপ্টেনকে সাপোর্ট করতে পারবো বা টিমকে কিছু দিতে পারবো। তো ওইটাই এখন আমার চ্যালেঞ্জ। এই পর্যন্ত বাংলাদেশের হয়ে 7 টেস্টে 450 করে 481 রান করেছেন সৌম্য সরকার। সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। চট্টগ্রামের সীতাকুণ্ডের ত্রিপুরা পাড়ায় জ্বরে আক্রান্ত শিশুদের রক্তে মিলেছে হামের জীবাণু। অপুষ্টিতে বেড়েছে সংক্রমণ, রোগতত্ত্ব ও গবেষণা প্রতিষ্ঠানের প্রতিবেদন। মানবদেহে অঙ্গ প্রত্যঙ্গ প্রতিস্থাপনে কমল জটিলতা, বাড়ানো হলো দাতার পরিধি। আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন, যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। ভিয়েতনাম থেকে সরকারিভাবে আমদানি করা 27,000 টন চাল নিয়ে দ্বিতীয় জাহাজ চট্টগ্রাম বন্দরে, প্রথম চালানের খালাস শুরু। পাহাড়ি ঢলে সিলেটে কুশিয়ারা নদীর বিভিন্ন পয়েন্টে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে নতুন এলাকা প্লাবিত। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি এখনো বিপদসীমার ওপরে। এবং প্রবাসে বাড়ছে বাংলাদেশি শ্রমিকের মৃত্যুর সংখ্যা। অনিরাপদ কর্মপরিবেশ ও মানসিক চাপই কারণ বলছেন বিশেষজ্ঞরা। শর্তের বিষয়ে সচেতন হওয়ার তাগিদ। এ ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।